প্রিয় ছাত্রছাত্রী, সুমিত টিউটোরিয়াল সেন্টারে তোমাদের স্বাগত। আজকে ক্লাস 10 বাংলা বহুরূপী লেখক সুবোধ ঘোষ, তা নিয়ে আমার আলোচনা। দেখো, সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে প্রতিটা লাইন ধরে ধরে আমি তোমাদের বোঝাবো। তোমরা যেখানে না বুঝতে পারবে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের প্রতিটা লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, হরিদা অর্থাৎ বহুরূপী গল্পে হরিদা হচ্ছে কেন্দ্র তথা প্রধান চরিত্র। এখান থেকে কোথায় কোথায় প্রশ্ন হবে, কোন কোন লাইনে প্রশ্ন হবে আমি তোমাদের তা বলে দেবো, তোমরা সেগুলি দাগিয়ে রাখবে। হ্যাঁ, বলছে সুবোধ ঘোষ রচিত বহুরূপী। হরিদার কাছে আমরা গল্প করে বললাম, শুনছেন হরিদা, কি কাণ্ড হয়েছে। উনুনের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথায় জবাব দিলেন, না কিছুই শুনিনি। জগদীশবাবু, যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ড খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। অর্থাৎ এখানে বলছে এক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন। কতদিন ধরে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন এখানে প্রশ্ন হবে, তোমরা উত্তর লিখবে 7 দিন ধরে ছিলেন। হিমালয় গুহাতে থাকেন, সারা বছর ধরে শুধু একটি হর্তুকি খান। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সারা বছর তিনি কি খান, 7 বছর ধরে একটি হর্তুকি খান। এছাড়া আর কিছু খান না। সন্ন্যাসীর বয়স 1000 বছরের বেশি বলে অনেকে মনে করেন। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন? আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। এবার বলছে, তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। এখানে প্রশ্ন হবে যে ভয়ানক দুর্লভ জিনিসটি কি? অ্যান্সার হচ্ছে সন্ন্যাসীর পায়ে ধুলো। সে মানে দুর্লভ কথা অর্থ কি, যা সহসায় মেলে না, মানে আমি ইচ্ছা করলেই পাই না। হ্যাঁ, সে জিনিসকে বলা হয় দুর্লভ। এখানে সন্ন্যাসীর পায়ের ধুলোকে দুর্লভ বলা হয়েছে। এই দুর্লভ, সে ভয়ানক দুর্লভ জিনিস। এখানে এই লাইনটা সবাই দাগিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন হবে। শুধু ওই একা জগদীশ ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। এখান থেকে প্রশ্ন হবে যে জগদীশবাবু কোন উপায় অবলম্বন করে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। তোমরা উত্তর কি লিখবে? যে সুবোধ ঘোষ রচিত বহুরূপী আলোচ্য গল্পে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে বয়কর লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সেই সুবাদে বা সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। বলছি, হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলায় ভেতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন এবং চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। বলছে অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কোনো কান নেই। তাহলে এখানে কথোপকথন কার কার মধ্যে হচ্ছে? হরিদার সাথে আর সুবোধ ঘোষ, অর্থাৎ দুইজন কথোপকথন হচ্ছে। একটা বহুরূপী গল্পে সুবোধ ঘোষ, অর্থাৎ আলোচ্য গল্পের লেখক, আর একটা হচ্ছে কেন্দ্র তথা প্রধান চরিত্র হরিদা। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেল হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কোনো কানই নেই। হরিদার উনানে আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটিকে উনুনে চড়লেন। শহরের সবচেয়ে সরু গলিটির ভিতরে একটি ছোট্ট ঘরটায় হরিদার জীবন ঘর, আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যা আড্ডার ঘর। কথা বলছে লেখকরা 4-5 জন হরিদার ঘরে গিয়ে আড্ডা দিতেন। হরিদা কেবলমাত্র চায়ের জন্য জল ফুটিয়ে দিতেন, তার সাধ্য ছিল না চা চিনি কেনার। তা সে শুধুমাত্র জল ফুটিয়ে দিতেন। যারা আড্ডা দিতে আসতো তারাই সাথে করে চা চিনি নিয়ে আসতো। বলছে সকাল সন্ধ্যা আড্ডার ঘর, চা চিনি আর দুধ আমরা নিয়ে আসি। হরিদা শুধু উনুনের আগুনে আঁচে জল ফুটিয়ে দেন।
বলছে খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। অর্থাৎ তার বাধ্য জীবন, মানে সকাল বিকেল অফিস বা সকাল কোনো বাধ্য জীবন, কোনো দোকান বা কাজে করা বা কোনো অফিসে কাজ করা, তার কাছে যেন একটা বাধা আছে। তার ইচ্ছে হয় না যে সকালবেলা কাজে যাবে বিকেলে আসবে, বা সকালে অফিসে যাচ্ছে বিকেলে আসছে। ওই বাধা দেওয়া জীবন তার মোটেও পছন্দ নয়। তার নানা রকম ঘুরে বেড়ানো, না এইভাবে ঘুরে বেরিয়ে কোনো রকমভাবে উপার্জন করে সংসার জীবন অতিবাহিত করা, এটাই তার বেশি পছন্দ। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতেন তিনি, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয়। অর্থাৎ তিনি ওই ধরনের কাজ পছন্দ নয়, একেবারেই পছন্দ করে না। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করা যাওয়া হরিদার পক্ষে যেন সম্ভব নয়। হরিদার উনুনে হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। বলছে হরিদার উনুনে কেবলমাত্র জল ফোটে, ভাত ফোটে না। কেন? হরিদার বাধা দেওয়ার কোনো কাজ নেই, সে রোজগার ঠিকঠাক হয় না, তার জন্য কোনো সময় সে জল ফুটিয়ে রাখে, ভাত করতে পারে না, তার অভাবী সংসার। একঘেয়ে বলছে ভাত ফোটে না, একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। অর্থাৎ একঘেয়ে সে অভাবটাকে সহ্য করবে, এতে তার কোনো আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি। বলছে হরিদার জীবন সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এই লাইনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ লাইন, তোমরা নোট করে রাখবে। বলছে হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। অর্থাৎ হরিদার পেশা কি? বহুরূপী। আমরা বহুরূপী বলতে কি বুঝি? বহুরূপী বলতে বুঝি যে যারা ছদ্মবেশে নানা রূপ ধারণ করে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাদের আমরা সাধারণত বহুরূপী বলি। বলছে হরিদার মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতে তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ সকাল কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হন। কেউ চিনতে পারে না, যা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিস দেয়। যা বলছে একদিন চকের বাস স্ট্যান্ডে, এখানে দাগিয়ে যাবে যে কোথায়, চকের বাস স্ট্যান্ডটির নাম কি? চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল। একটা উন্মাদ পাগল, এই উন্মাদ পাগলটা আসলে কে? হরিদা হঠাৎ একদিন পাগল সাজলো। অর্থাৎ তার প্রথম বহুরূপীর সাজ হচ্ছে পাগল। পাগল সেজে কি উঠলো? সে বাসে উঠে পড়লো। তার মুখ থেকে লালা ঝরছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে এক ছেঁড়া কম্বল জড়ানো, গায়ের টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থানি হাতে তুলে নিয়ে বাসের উপর বসা যাত্রীদের তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলে দিচ্ছে। একটু পরই বাসের ড্রাইভার কাশীনাথ, এখানে প্রশ্ন হবে যে কাশীনাথকে? বাসের ড্রাইভার কাশীনাথকে তোমরা মনে রাখবে, বাসের ড্রাইভার। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বিরক্ত হয়, আবার কেউ বেশ বিস্মিত। সত্যি কি চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা। বলছে হরিদার জীবনে এইরকম বহু রূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যায় আলো সবেমাত্র জ্বলেছে। দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা, মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ, অর্থাৎ সেই ঘুঙুর বাজিয়ে আসছে কে? সেই হরিদা। তাই তার দ্বিতীয় সাজ এটা। প্রথম সাজ ছিল কি? পাগল সেজে বাসে ওঠা। বলছে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে চলেছে, যেতে যেতে এক রূপসী বাইজি নাচতে নাচতে চলে যাচ্ছে। এই বাইজি সেজে সে সবচেয়ে বেশি রোজগার করেছিল। এটা পরীক্ষা আসবে যে কোন সাজে সে বেশি রোজগার করেছিল। শহরে যারা নতুন এসেছে তার দুই চোখ বড় করে তাকিয়ে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। একটা বহুরূপী নাকি? কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আরও যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি? অর্থাৎ সবচেয়ে কোন সাজে বেশি রোজগার করেছে? বাইজির ছদ্মবেশে। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। এখানে প্রশ্ন হবে যে বাইজির ছদ্মবেশে সে কত টাকা রোজগার করেছিলেন? মোট 8 টাকা 10 আনা। আমরাও দেখেছিলাম একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি,
মুচকি এসে আর সেই টিপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে। দোকানদার এসে ফেলে একটা সিকি তুলে বাইজির হাতে ফুল সাজির উপরে ফেলে দেয়। কোনোদিন এবার বলছে, তাই কি সে কী কী সাজে এখানে দেখো। বলছে কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, হ্যাঁ, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, হ্যাঁ, আবার কখনো বলছে হ্যাট কোট পেন্টুলু পরা ফিরিঙ্গি, বলছে কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে, এখানে দেখো একবার পুলিশ সেজে কী করেছিল, এখানে প্রশ্ন হয় যে পুলিশ সেজে সেই হরিদা কী করেছিল। বলছে একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানে। কার লিচু বাগান? দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টি ছেলেকে ধরেছিলেন। কি লিচু বাগানে পুলিশ সেজে দাঁড়িয়েছিল হরিদা। স্কুলের বাচ্চারা লিচু বাগানের ভিতরে লিচু পাড়তে গেছে, হ্যাঁ, তখনই তাদের ধরে নিয়েছে কে? হরিদা। ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলে মাস্টারমশাই এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চায়, এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে মাস্টারমশাই অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। অর্থাৎ নকল পুলিশ সেজেও হরিদা কিন্তু পয়সা রোজগার করেছে। কত টাকা রোজগার করেছে? 8 আনা। পরের দিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি তাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। কিন্তু মাস্টারমশাই একটু রাগ করেনি, বরং একটু তাকিয়ে তারিফ করলেন, বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কী ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে অন্য কোনো মতলব ছটপট করে উঠেছে? ঠিক আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বলল, আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো। বলছে জব্বর খেলা কে দেখাবে? হরিদা দেখাবে। আমাদের দেখি বলছি আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে একটা সিগারেট চেয়ে বেশ কিছু তো পাবেন না। বলছে আমরা তো বেশ খুব একটা জোর হলে একটা সিগারেট দেবো, এর থেকে তো আমরা পয়সা দেবো না, তাকে আমাদের দেখিয়ে লাভ কি? হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? বলছি কোথায় থাকবো? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। এখানে আরেকটা চরিত্র পেলাম, জগদীশবাবুর বাড়িতে। জগদীশবাবু বলতে আরেকটি চরিত্র। হঠাৎ জগদীশবাবুর খেলা দেখার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন, মোটামতো কিছু রোজগার করে নেব। বুঝতেই তো পারছো, প্রতিদিনটি রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। এবার বাইরে সে যে অবশ্য কিছু বেশি পাওয়া গিয়েছিল, কিন্তু অতীত বা কী হবে। ঠিক বলেছেন হরিদা, সপ্তাহে বড় জোর একটা দিন ভোররূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিন পেট চলার মতো রোজগার হয় না। অর্থাৎ তিনি যা রোজগার করেন তার একদিন সেজে তার 7 দিন তার চলে না। হরিদা বললেন, না, এবার কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গডার লুটিত ভাণ্ডার। অর্থাৎ যা করবে একদম বড় দান মারা, বলে না যে ছোট কাজ করে বড় দান মারবে, এরকম। অর্থাৎ বলছে একেবারেই তো যা ঝেলে নেবে তাতে আমার সারা বছর চলে যাবে। অর্থাৎ এমন দান মারবে যাতে তার সারা বছর চলে যাবে, এমন রোজগারই করবে। কিন্তু সে কী করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, অর্থাৎ জগদীশবাবু এলাকায় একজন নামকরা ধনী ব্যক্তি, কিন্তু বেশ কৃপণ। ধনী ব্যক্তি জগদীশবাবু, কিন্তু বেশ কৃপণ। হরিদাকে একটা যোগী, সন্ন্যাসী কিংবা বৈরাগীর সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনা বেশি তো নয়। অর্থাৎ জগদীশবাবু খুশি হয়ে কত টাকাই বা বকশিস দেবেন? 5 আনা বেশি তো দেবে না। হরিদা বললেন, তোমরা যদি দেখতে চাও তবে ঠিক আজ সন্ধ্যায় জগদীশবাবু বাড়িতে থেকো। আমি বললাম, থাকবো। আমাদের স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়িতে যাব বা কাছে যাব। বড় চমৎকার আজকেই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আজকের মতো একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এত সুন্দর ফুটে ওঠেনি। এখান থেকে প্রশ্ন হবে যে আজ একটা শান্ত উজ্জ্বল সুন্দর চাঁদের যে মনোরম দৃশ্য, চাঁদের আলোকিত একটা সন্ধ্যা বর্ণনা দাও। অর্থাৎ সেই সন্ধ্যায় কী হয়েছিল? তাহলে যে সুন্দর একটা চাঁদ উঠেছে, শান্ত স্নিগ্ধ উজ্জ্বলতা, চাঁদের বৈশিষ্ট্যে কী ঘটনা ঘটেছিল? হরিদা জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে গিয়েছিল। কি সাজে? বিরাগী সেজে গিয়েছিল, কিছু মোটা বকশিসের জন্য। আর তার বন্ধুরা কিসের জন্য? তারাও কিছু চাঁদা আদায় করার জন্য তার বাড়িতে গিয়েছিল। কেন?
হরিদা বলেছে যে আজকে জগদীশবাবুর বাড়িতে একটা খেলা দেখাবে। সে কী খেলা দেখাবে তা জানার জন্যই আমরা সবাই আজকে কোথায়, জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যায় উপস্থিত হব। বলছে ফুরফুর করে বাতাস বইছে, জগদীশবাবুর বাড়িতে বাগানের সব গাছের পাতা ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ার উপর বসে আছেন জগদীশবাবু। অর্থাৎ জগদীশবাবুর বাড়িতে যখন পূর্ণিমার চাঁদ উঠেছে, ফুরফুর করে বাতাস বইছে, তখন জগদীশবাবু একটা চেয়ার পেতে বাইরে বসেছিলেন। এর মধ্যে তার সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু বসেছিলেন। আর এর মধ্যে আমরা স্পোর্টের চাঁদা খাতাটিতে জগদীশবাবুর হাতে তুলে নিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু, হঠাৎ চমকে উঠলেন জগদীশবাবু। কেন চমকে উঠলেন? বিরাগী সেজে কার আগমন ঘটলো? হরিদার আগমন ঘটলো বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু বিস্মিত দুই চোখ অপলক হয়ে গেল, মানে অবাক হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছি। বলছে এমন সেজেছে কেউ যেন চিনতে পারছে না, হঠাৎ দাঁড়িয়ে আছে সিঁড়ির দিকে, সবাই যেন অবাক হয়ে গেছে, একটু ভয়ও পেয়েছে সবাই। চেহারা কি সত্যিই বড়বীর হতে পারে? জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কপমণ্ডল নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, যেটা থাকে সাধারণত সাধু সন্ন্যাসীদের, তা কিছুই নেই। গৈরিক সাজও নেই, অর্থাৎ গেরুয়া বসন্তকও নেই। তাই তার পরে কি আছে? বলছে আদুর্গা, তার উপরে একটা ধবধবে সাদা উত্তরীয়, অর্থাৎ আদুর্গা এবং সাদা ধবধবে একটি উত্তরীয়, পরনে ছোট বহরে একটি সাদা থান, এবং পরনের কি রয়েছে, একটা থান রয়েছে। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। অর্থাৎ তাহলে সে বিরাগী সেজে যার হরিদা যখন জগদীশবাবুর বাড়িতে গেছিল, কি পরে গেছিল? সাদা। বলছে সে পরনে ছিল বহরের ছোট্ট একটা সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে তার শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভিতরে শুধু একটা বই। কি বই? সেটি একটি গীতা। গীতা বের করে যেন দেখলেন এক আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন জগতের সীমার পার করে ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশিরি একটা চেহারা বলে মনে হয়। কি অদ্ভুত উদ্যত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন। অর্থাৎ জগদীশবাবু তাকে সাদরে আমন্ত্রণ জানালো, বলল আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কেন এইখানে প্রশ্ন হবে, খুব গুরুত্বপূর্ণ লাইন। আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে বলেছিল? জগদীশবাবু বলেছিল বিরাগী সাজ ধারণকারী হরিদাকে। কেন হরিদা এসে দুয়ারের সামনে দাঁড়িয়েছিল সিঁড়ির কাছে, তাই বলেছে আপনি কি ভগবানের চেয়েও আপনি কি ভগবানের চেয়েও বড়, এ কথা বলেছিল হরিদা জগদীশবাবুকে। জগদীশবাবু কিছু ভেবে বললেন, কেন আপনি এই কথা বলছেন মহারাজ? অর্থাৎ কেন? সে বিরাগী সে যে হরিদা প্রবেশ করেছে, তবু সে চেয়ারেই বসে আছে, উঠে দাঁড়ায়নি। তাই হরিদা বলেছে যে আপনি কি ভগবানের চেয়ে বড়? আমি বলছি আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে এক কোণে ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তি অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড়ও মনে করেন। অর্থাৎ জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? প্রায় 11 লক্ষ টাকা। তাই তিনি নিজেকে ভগবানের থেকে বড় মনে করেছেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। অর্থাৎ সে ওখানে নেমে আসতে পারছেন না, তাই বলছে আপনি কি ভগবানের চেয়ে বড়? সেই মধ্যে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। বলছে আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন। আগন্তুক বলতে কাকে বোঝানো আছে? সেই হরিদাকে। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। রিপু মানে ছিদ্র, বলছেন বা বস্তু। বলছে রাগ নামে কোনো বস্তু আমার নেই। আমি বিরাগী, আমি সন্ন্যাসী, আমি বিরাগী। ছিল একদিন, সেটি পূর্ব জন্মের কথা। জগদীশবাবু বলেন এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন ঠান্ডা জল চাই, আর কিচ্ছু চাই না। অর্থাৎ বিরাগী শুধু চায় কি ঠান্ডা এক গ্লাস জল, আর কিচ্ছু সে চায় না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ
আমার কানের কাছে ফিস ফিস করে, না হরিদা নয়, হাত বলছে হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকম নয়। অর্থাৎ ভবতোষ তাদেরই আড্ডা দেওয়ার 4-5 জনের মধ্যে আরেকটি চরিত্র বলছে যে লেখককে বলছেন এ হরিদা নয়, এ হরিদার গলা হতেই পারে না। বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত পাওয়া, অর্থাৎ মুক্ত হয়ে যাওয়া। সব মায়া ত্যাগ করে যখন সে নিজের জীবন অতিবাহিত করতে পারে তখন তাকেই পরম সুখ বলা হয়। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলল, শুনেছ তো এইসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? অর্থাৎ হরিদা এইসব ভাষা বলতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগী পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগজি। অর্থাৎ জগদীশবাবু বলছে, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগজি, আপনার কাছে একটা প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন, বাইরে খোলা আকাশ থাকতে আর ধারিত্রীর মাটিতে স্থান থাকতে আমি কেন বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারো? অর্থাৎ সে বিরাগী, সে কেন দালান বাড়িতে থাকবে? সে খোলা আকাশের নিচে ধারিত্রীর মাটি উপরে সে থাকতে চায়, তাহলে কেন সে দালান বাড়িতে থাকবে? তাই বলছে কেন আমি থাকবো বলতে পারেন বিরাগজি? জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনারা এখন জল খেয়েছি, এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আমার কল্যাণ করুক, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বলছে ভগবান আপনার কল্যাণ করুক, কিন্তু এখানে থাকা আমার সম্ভব নয়। জগদীশ, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো বিরাগী, না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে বলছে আপনার কাছে আমার কিছু চাইবার দরকার হয় না। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়া যান বিরাগজি, নইলে আমি শান্তি পাবো না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু। অর্থাৎ ধন জন যৌবন চিরদিন কারো থাকে না। অনেক ধন জন আর যৌবন মানে নিজের ধন মানে টাকা পয়সা, যৌবন রূপ যৌবন কোনোদিন চিরস্থায়ী হয় না। এটা বাস্তবে সত্যি কথা যে এই 3টে জিনিস কোনোদিন না কোনোদিন আমাদের হারাতেই হবে। এই 3টি আমরা কোনোদিন চিরস্থায়ী করে রাখতে পারি না। ওইসব হলো সুন্দর এক একটা বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনে আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। অর্থাৎ জগদীশবাবু আসলেন, জল খেলেন, জগদীশবাবুর বাড়িতে আসলেন বিরাগী সে যে হরিদা, জল খেলেন এবং তাকে কিছু জ্ঞানের কথা বললেন এবং বললেন আমি চলি। জগদীশবাবু বললেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগজি। সিঁড়ির উপর অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাদরের আলোর চেয়ে তীক্ষ্ণ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিস ফিস, না, ওই চোখ দিয়ে হরিদার চোখ হতে পারে না, অসম্ভব। সে আবার বিশ্বাস করতে পারছে না যে এই হরিদা। সে বলছে এই হরিদার চোখ হতে পারেই না। জগদীশবাবুর হাতে একটা থলির ভিতর নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলেটে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করে জগদীশবাবু, এই প্রণামী সামান্য 100 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগজি। আপনার তীর্থভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। অর্থাৎ তাকে জগদীশবাবু হরিদাকে 100 টাকার একটা নোট দিয়েছিল, কিন্তু 101 টাকা দিয়েছিল। 101 টাকা গ্রহণ করুন, আমাকে শান্তি দান করুন, কিন্তু সে তা গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? সে বিরাগী, সে তা দিয়ে কি করবে? বিরাগী হাসেন, আমার বুকের ভিতর সব তীর্থ। বলছে আমি কেন তীর্থ করব? আমার বুকের ভিতরই সব তীর্থ। ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু, আমাকে অনুরোধ করুন বিরাগজি। বিরাগী বলল, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে কোনো সোনা মারিয়েও চলে যেতে পারি। এখান থেকে লাইনে প্রশ্ন হবে, দাগি রাখবে। বলছে আমি যেমন অনায়াসে, বিরাগীরা কি খালি পায়ে চলাফেরা করে, ধুলো মারিয়ে যেতে যায় সারাদিন হেঁটে বেড়াচ্ছে, তাই বলছে অনায়াসে যেমন ধুলো মারিয়ে যেতে পারি, আমার কোনো কষ্ট হয় না, তেমনি আমি সোনা মারিয়েও চলে যেতে পারি, আমার কোনো লোভ লালসা কিচ্ছু নেই। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকা থলেটা সিঁড়ির উপরেই পড়ে রইল। সেই দিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। কি করছেন হরিদা? কি হলো? কই, আজকে যে বলেছিলেন জব্বর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যায় ঘরে বসে কাটিয়ে দিলেন কেন?
বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনুনে আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। অর্থাৎ এই পুরো বিষয়টাই কি ছিল, একটা কল্পনাপ্রবণ। বলছে কি করছেন হরিদা? হরিদা যেন ঘরের মধ্যেই, যে কেন সন্ধ্যাবেলা কোথায় যাওয়ার কথা ছিল? সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল জগদীশবাবুর বাড়িতে। বলছে কি ভুলে গেলেন, আজকে সন্ধ্যা ঘরে বসে কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমার সব হরিদার ভিতরে ঘরের ভিতরে ঢুকলাম। উনুনে আগুন তখন বেশ গনগন করে জ্বলছে। উনুনের উপর হাঁড়ি চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে উঠে ভবতোষ, হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী? অর্থাৎ বলছে আপনি তাহলে সত্যিই বেরিয়েছিলেন, আপনি বিরাগী? তাহলে কল্পনা যেটা ওরা ভেবেছিল বন্ধুরা, সেটি কল্পনা নয়, সেটা অর্থাৎ হরিদা কি সত্যি বিরাগী সেজে বেরিয়েছিল। বলছে আপনি কি সত্যিই বেরিয়েছিলেন? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, হ্যাঁ। অর্থাৎ কি সে সত্যিই বেরিয়েছিল। কোথায় বেরিয়েছিল? বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে। কিন্তু 101 টাকা পেয়েও সে গ্রহণ করেনি। বলছে ওই তো সাদা উত্তরীয় পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা। অর্থাৎ সেই ঝোলাটা আর গীতাটাও পড়ে রয়েছে। এ থেকে তাদের বিশ্বাস হলো সেই ব্যক্তিটিই হচ্ছে হরিদা, যে আজকে জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে গিয়েছিলেন। অনাদি বলল, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে ফেললেন। হরিদা কি করবো বল, ইচ্ছেই হলো না। শত হোক ভবতোষ কি? হরিদা শতক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। অর্থাৎ একটা বিরাগী কারা? যার সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বিরাগীর রূপ ধারণ করেছে, সে হচ্ছে যে বিরাগী। সে কিভাবে টাকা গ্রহণ করতে পারে? তাই বলছে সে যদি সত্যিই টাকা গ্রহণ করতো তাহলে তার ঢং নষ্ট হয়ে যেত। তাই বলছে যে শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে কীভাবে ফাঁকা করে স্পর্শ করে দিল বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এক কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধা নেই। হরিদার জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। বলছে অদৃষ্ট ভাগ্য কখনো যেন এই ভুল ক্ষমা করবে না। তাদের মতে হরিদা সত্যিই ভুল করেছে টাকা গ্রহণ না করে। অনাদি বলেন, কিন্তু আপনি যে জগদীশবাবুর কাছে গিয়ে আরও কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। অর্থাৎ সে 101 টাকা না নিতে পারে, যে বিরাগী সে যে গেছে তার তো কিছু পাওনা বকশিস রয়েছে, তা তো আদায় করতে সে যাবে। বলছে বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় যে 8 আনা কি 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিত হয়ে আসে। কি আর করা যায় বল, খাঁটি মানুষ তো নয়। বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? অর্থাৎ সে বহুরূপীর জীবন, তার প্রাপ্য 8 থেকে 10 আনা, এর উপরে সে নিতে পারে না, কেন সে লোভী নয়। তাই বলছে আমি বিড়ি মুখে দিয়ে লজ্জিত হাসেন। বলছে কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়। বিরাগীর জীবন বেশ কি আর আশা করতে পারে। অর্থাৎ যে সন্ন্যাসী এসেছিল, যে 100 টাকা নিয়ে চলে গেছে, সে ছিল প্রকৃতপক্ষে লোভী, এক ভণ্ড সন্ন্যাসী। হ্যাঁ, কিন্তু এই হরিদা কিন্তু বিরাগী সেজে কিন্তু সেই টাকা গ্রহণ করেনি, কেন সে ভণ্ড নয়, সে পাষাণ নয়, সে লোভী নয়। তাই সে প্রকৃত একজন বিরাগী সেজে গেছে। তাই বিরাগী সাজলে কি হয়, যেতে প্রকৃত যে বিরাগী সাজে যে প্রাপ্য টাকা 10 আনা কি 8 আনা, সেটাই সে গ্রহণ করতে চায়, এর থেকে সে বেশি গ্রহণ করতে যায় না, কেন সে একজন বহুরূপী পেশাদার। বহুরূপী রোজগার করে যা হয় 8 থেকে 10 আনা, তার থেকে সে বেশি নিতে পারে না, কেন তাতে তার ঢং নষ্ট হয়ে যায়। এই গল্পটি তোমরা আমি যেখান থেকে বললাম প্রশ্ন হবে, সেখান থেকে অবশ্যই দাগিয়ে রাখবে। খুব একটা গুরুত্বপূর্ণ একটা গল্প বহুরূপী। আগামী 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প বহুরূপী। লেখক সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ একজন প্রখ্যাত সাহিত্যিক। সুবোধ ঘোষ বিহারে হাজারিবাগে তার জন্ম। খুব সুন্দর গল্পটি রচনা করেছেন বহুরূপী। আমি আমার মতো চেষ্টা করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটি সুমিত টিউটোরিয়াল সাবস্ক্রাইবার করে রাখবে, আর যদি কোন লাইক করবে, শেয়ার করবে। সুমিত টিউটোরিয়াল SUMIT TUTORIAL
সুমিত টিউটোরিয়ালস, তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার করাবে। প্রতিটা গল্প মাধ্যমিক আগামী 25 সালে মাধ্যমিকে প্রতিটা বাংলা গল্প, ইতিহাস, ভূগোল প্রতিটা অধ্যায়ে আমি বুঝিয়ে দেবো। তোমরা এক এক করে সব ভিডিও পেয়ে যাবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবে, তার নোটিফিকেশান অল করে রাখবে, তোমরা প্রত্যেকটা গল্প বুঝতে পারবে। এই হরিদার গল্পটি, বহুরূপী গল্পটি আমি আমার মতো করে বললাম। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো গল্পটি।